তোমাদের প্রথম অধ্যায় থেকে বিগত দিনে আমরা 3টি পার্ট আলোচনা করেছি। প্রথম অধ্যায় থেকে আজকে আমরা 4 নম্বর পার্টের জন্য আলোচনা করব। প্রথম অধ্যায় থেকে আলোচনা হবে। আমরা আগে রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তন আলোচনা করেছি আগের পার্টটাতে। সেই পার্টটা তোমাদের জন্য একটু বোধ হয় বড় হয়ে গেছে, লম্বা হয়ে গেছে আলোচনাটা, কিন্তু আজকের আলোচনা আমরা দীর্ঘায়িত করব না, ছোট করেই আলোচনাটা দেওয়া হবে। আমরা যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব, তাহলে ক্লাস 11 সেমিস্টার 1 তোমাদের আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা হবে সেটি হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। সেটাকে আমরা বিজ্ঞান বলবো না বিজ্ঞান বলবো না, কিন্তু আমরা যখন পড়ি, সাবজেক্টটা যখন পড়ি, তখন আমরা বলি রাষ্ট্রবিজ্ঞান পড়ছি, আবার অনেক সময় বলি আমরা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা নিয়েছি। ঠিক আছে, রাষ্ট্রবিজ্ঞান, রাষ্ট্র ও বিজ্ঞান এই দুটি শব্দের সমন্বয়ে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান শব্দটি এসেছে। প্রথমেই একটা কথা বলা দরকার, রাষ্ট্রবিজ্ঞান শুধুমাত্র রাষ্ট্রকে নিয়ে আলোচনা করে, রাষ্ট্রকে কেন্দ্র করে আলোচনা করে। তাহলে রাষ্ট্রকে কেন্দ্র করে যে সমস্ত চিন্তা ভাবনা গড়ে উঠেছে সেগুলো যে বইতে লেখা আছে তাকেই বলা হবে রাষ্ট্রবিজ্ঞান। আমরা যদি রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাবো কেবলমাত্র রাষ্ট্রকে কেন্দ্র করে যে বৈজ্ঞানিক চিন্তা ভাবনা গড়ে উঠেছে তাকেই বলা হয় রাষ্ট্রবিজ্ঞান। এই রাষ্ট্রবিজ্ঞান নামকরণটিকে নিয়ে অনেক রাষ্ট্রচিন্তাবিদের মধ্যে মতপার্থক্য রয়েছে। অনেক রাষ্ট্রচিন্তাবিদ রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলতে আগ্রহী, আবার অনেক রাষ্ট্রচিন্তাবিদ রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলতে আগ্রহী নন। তাহলে একটা মতপার্থক্য রয়েছে রাষ্ট্রবিজ্ঞান বিষয়টিকে নামকরণকে কেন্দ্র করে। তাহলে যেটা আমাদের আলোচনার বিষয় আজকে সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলবো কিনা, মানে রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলবো তার সপক্ষে যুক্তি, আবার রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলবো না তার সপক্ষে যুক্তি। মানে সোজা ভাষায় এই কথাটাই বলা যেতে পারে, রাষ্ট্রবিজ্ঞানকে আমরা বিজ্ঞান বলবো কি বলবো না, পক্ষে বিপক্ষে যুক্তি। অনেক রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান পদবাচ্য বলে মনে করেন। যেমন অ্যারিস্টটল রাষ্ট্রবিজ্ঞানকে শ্রেষ্ঠ বিজ্ঞান বলেছেন। সেই অ্যারিস্টটলের পদ অনুসরণ করে আরো রাষ্ট্রবিজ্ঞানীগণ রয়েছেন যারা রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলতে আগ্রহী। সেই সমস্ত রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে হচ্ছেন মন্তেস্কু, হবস, বুলসলি, পোলক, লর্ড ব্রাইস এবং ডেভিড স্টোন, রবার্ট ডাল, চার্লস মেরিয়াম, মানে এই সমস্ত আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীগণ। কিন্তু অন্যদিকে অনেক রাষ্ট্রবিজ্ঞানী রয়েছেন যারা রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলতে আগ্রহী নন। তারা কার? তাদের মধ্যে রয়েছেন যেমন মিডল্যান্ড, কোঁত, বাকাল প্রমুখ রাষ্ট্র দার্শনিক। এরা রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলতে চাননি। এই প্রসঙ্গে মিডল্যান্ড একটা উক্তি করেছিলেন, যখন আমি কোনো পরীক্ষার প্রশ্নপত্রে শিরোনাম রাষ্ট্রবিজ্ঞান দেখি তখন আমার দুঃখ হয় শিরোনামটির জন্য, প্রশ্নগুলির জন্য নয়। তাহলে কত বড় উক্তি করেছেন, তিনি রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলতে আগ্রহী নন। তাহলে এইভাবে রাষ্ট্রবিজ্ঞানীগণের যে মতপার্থক্য সেই মতবিরোধকে কেন্দ্র করে আমরা আজকে জেনে নেব রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলা যাবে কি না। ঠিক আছে, তাহলে প্রথমে যেটি আমরা জানবো রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান না বলার কারণ। রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান না বলার কারণ মানে রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলা যাবে না, এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে। সেই কারণগুলো আমরা 1, 2, 3, 4 করে পয়েন্ট করে জেনে নেব। প্রথমে 1 নম্বর পয়েন্টে কি রয়েছে? বিষয়বস্তুর ব্যাপকতা, মানে এত বেশি বিষয়বস্তু রয়েছে যেটা অন্যান্য বিজ্ঞানের ক্ষেত্রে দেখা যায় না। আমরা অন্যান্য বিজ্ঞান বলতে যেমন পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, এই সমস্ত বিজ্ঞানগুলোর ক্ষেত্রে আমরা যে পর্যবেক্ষণ, বিশ্লেষণ, শ্রেণীবিন্যাস করি সেই সমস্ত বিষয়গুলো আমরা রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে প্রয়োগ করতে পারি না। কেন পারি না? রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু কিন্তু একটা সীমিত জায়গার মধ্যে আবদ্ধ নয়। রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু ব্যাপক, জটিল এবং অনিশ্চিত। এই জন্য এই সমস্ত রাষ্ট্রবিজ্ঞানীগণ রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলতে আগ্রহ প্রকাশ করেননি। 2 নম্বর পয়েন্টে রয়েছে ধারাবাহিকতার অভাব, মানে কন্টিনিউটির অভাব। আমরা যখন অন্যান্য বিজ্ঞানের বিষয়ে আলোচনা করছি, জানছি, তখন দেখব ভৌত বিজ্ঞান, পদার্থবিদ্যা, রসায়ন বিজ্ঞান, এই সমস্ত বিজ্ঞানের একটি কন্টিনিউটি আছে, ধারাবাহিকতা রয়েছে। যখন তার উৎপত্তি হয়েছিল সেই উৎপত্তির সময় থেকে আজ পর্যন্ত একটা ধারাবাহিকতা বজায় রেখেছে, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের সেই ধারাবাহিকতা নেই।
রাষ্ট্রবিজ্ঞানের উৎপত্তি হয়েছিল কোন সময়? আজ থেকে প্রায় 2500 খ্রিস্টপূর্বাব্দ যে সময়কাল, সেই সময় তখন গ্রিস দেশে রাজনীতি সম্পর্কে আলোচনা করা হতো, কিন্তু সেইটা আস্তে আস্তে পরবর্তীকালে ক্রমবিবর্তনের মধ্য দিয়ে আজকে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়ে উপস্থিত হয়েছে। আমরা সেই রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি পড়ছি। কিন্তু একটা বিষয় লক্ষ্য রাখবে, রাষ্ট্রবিজ্ঞান যে নামকরণ, এটা কিন্তু হয়েছিল 1701 সালে। লিবনিজ নামক রাষ্ট্রবিজ্ঞান নামটি নামকরণ করেছিলেন। তাহলে রাষ্ট্রবিজ্ঞানের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা কিন্তু অন্যান্য বিজ্ঞানের মতো নয়। সেই জন্য কোঁত রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলতে চাননি। 3 নম্বরে, রাষ্ট্রবিজ্ঞানের সুনির্দিষ্ট গবেষণার পদ্ধতির অভাব রয়েছে। আমরা প্রথম পয়েন্ট আলোচনা করার সময় জেনেছিলাম যে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু ব্যাপক, জটিল। সেই কারণে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের উপর গবেষণা চালানোর জন্য নির্দিষ্ট কোনো রকম কোনো পদ্ধতি নেই। বিভিন্ন সময় বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানকে আলোচনা করার জন্য বিভিন্ন রকম পদ্ধতির অবলম্বন করেছেন। সেই পদ্ধতিগুলো কি কি? পর্যবেক্ষণমূলক পদ্ধতি, তুলনামূলক পদ্ধতি, পরীক্ষামূলক পদ্ধতি, ঐতিহাসিক পদ্ধতি, অভিজ্ঞতাবাদী পদ্ধতি, দার্শনিক পদ্ধতি। তাহলে রাষ্ট্রবিজ্ঞান একটা বিষয়, সেই বিষয়টাকে আলোচনা করার জন্য বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্ন রকম পদ্ধতি অবলম্বন করেছেন। সেই জন্য এই রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলা যায় না। বিজ্ঞান আলোচনা করার জন্য একটা পদ্ধতি রয়েছে, সঠিক গবেষণা পদ্ধতি। সেই গবেষণা পদ্ধতি কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে দেখা যায় না। এটা গেল 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্টে কি রয়েছে? রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে আমরা সংখ্যায়নের পদ্ধতি প্রয়োগ করতে পারি না। মানে পারি না বললে ভুল হবে, সার্বিকভাবে আমরা কিন্তু প্রয়োগ করতে পারি না। প্রাকৃতিক বিজ্ঞান যখন আলোচনা করছি, তখন সেক্ষেত্রে কিন্তু আমরা সংখ্যায়নের পদ্ধতি প্রয়োগ করতে পারছি, সেটা সার্বিকভাবে। প্রকৃতি বিজ্ঞান যখন আলোচনা করছি, তখন তার আলোচনার ক্ষেত্রে আমরা সংখ্যায়নের পদ্ধতিগুলো প্রয়োগ করতে পারছি। কিন্তু যখন আমরা রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করছি, সেই রাষ্ট্রবিজ্ঞান আলোচনার ক্ষেত্রে আমরা সংখ্যায়ন পদ্ধতিটাকে প্রয়োগ করতে পারছি না, বা রাষ্ট্রবিজ্ঞানের গবেষণার ক্ষেত্রে সবসময় কিন্তু প্রয়োগ করা সম্ভব হয় না। এই কারণে অনেক রাষ্ট্রবিজ্ঞানকে প্রাকৃতিক বিজ্ঞানের মতো বিজ্ঞান বলতে অনীহা প্রকাশ করেছেন। এটা গেল 4 নম্বর পয়েন্ট। এরপরে চলে আসি আমরা 5 নম্বর পয়েন্টে। রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে ভবিষ্যৎবাণী করা কিন্তু অসম্ভব ব্যাপার। এই যে আমরা সংসার দেখছি, বস্তু জগৎ দেখছি, এই বস্তু জগৎ কিন্তু একটা নির্দিষ্ট নিয়মে চলে। কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের যে বিষয়বস্তু রয়েছে, সেই বিষয়বস্তুগুলো নির্দিষ্ট কিন্তু কোনো রকম কোনো নিয়মে চলে না। দেখবে ভোটের পর যে বুথ ফেরত সমীক্ষা দেখায়, সেই সমীক্ষাতে বলা হয় এই দল এত সিট পাবে, ওই দল এত সিট পাবে, ওই দলটা হয়তো এবারে সরকার গঠন করতে পারে। কিন্তু সেটা কি সবসময় সঠিক হয়? সঠিক হয় না। রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে এই ধরনের ভবিষ্যৎবাণী কিন্তু কোনোভাবেই করা সম্ভব নয়, যেটা অন্যান্য বিজ্ঞানের ক্ষেত্রে সম্ভব। সেই জন্য অনেক রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলতে চাননি। 6 নম্বর পয়েন্ট, এটি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে সুনির্দিষ্ট সংজ্ঞার অভাব রয়েছে। আমরা যখন দ্বিতীয় পাঠের আলোচনা করি রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা, সেই সংজ্ঞা আলোচনা করতে গিয়ে আমরা দেখেছিলাম যে বিভিন্ন রকম রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্ন রকম সংজ্ঞা প্রদান করেছেন। কোন রাষ্ট্রবিজ্ঞানী একটা যে নিয়ম মেনে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দিয়েছেন, এরকম কিন্তু আমরা দেখতে পাইনি। শেষ পর্যন্ত আমরা কি করেছিলাম? একটা সার্বজনীন সংজ্ঞা দেখেছিলাম, পড়েছিলাম, জেনেছিলাম। তাহলে আমরা জানতে পেরেছিলাম কি রাষ্ট্রবিজ্ঞানের কোন রকম কোনো নির্দিষ্ট সংজ্ঞা নেই। যেমন ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে আর্কিমিডিসের সূত্র, নিউটনের 3টি ল, অণু পরমাণু সূত্র, এগুলো কিন্তু একটা নির্দিষ্ট নিয়মে বাঁধা রয়েছে। তুমি পৃথিবীর যেখানেই যাও না কেন, তার সংজ্ঞা কিন্তু একই হবে। কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা তুমি ভারতবর্ষে একরকম দেখবে, আমেরিকা যুক্তরাষ্ট্রে একরকম দেখবে, রাশিয়াতে একরকম দেখবে, বাংলাদেশে একরকম দেখবে। তাহলে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা কোনো নির্দিষ্ট দিক নেই। সেই জন্য রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলা যায় না। এটা গেল একটা দিক। এবারে আমরা 2 নম্বর দিকটা দেখি। 2 নম্বর দিক বলতে রাষ্ট্রবিজ্ঞানকে অনেক রাষ্ট্রবিজ্ঞানী বিজ্ঞান বলে অভিহিত করেছেন, মানে রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলেছেন। এই প্রসঙ্গে একজন রাষ্ট্র দার্শনিক পোলক, তিনি কি বলেছেন? যারা রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলতে অনিচ্ছুক, তারা বিজ্ঞান বলতে জিনিসটা কি সেটাই তারা জানেন না। মানে এখানে পোলক রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলতে চেয়েছেন। এইখানে আমরা আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলা যায়। এইখানে আমরা আলোচনা করব
তাহলে আমরা এখানে পোলক যে রাষ্ট্র দার্শনিক রয়েছেন, রাষ্ট্রবিজ্ঞানী রয়েছেন, তাকে ধরে আমরা রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলা যায়। তা আমরা কিছু পয়েন্ট দেখে নেব, মানে সেই বিষয়ের কিছু পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলো কিন্তু আমরা দেখে নেব। প্রথম পয়েন্ট কি হতে পারে? রাষ্ট্রবিজ্ঞান যে সমস্ত পদ্ধতিগুলো অবলম্বন করে তার মধ্যে একটা পর্যবেক্ষণ ও পরীক্ষামূলক পদ্ধতি। আমরা যখন কোনো বিজ্ঞান আলোচনা করছি, ভৌত বিজ্ঞান, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা যখন আলোচনা করছি, তখন কিন্তু আমরা হুট করে কোনো একটা সিদ্ধান্ত গ্রহণ করি না। এই বিষয়টা কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রেও ঘটে থাকে। কোনো একটি রাজনৈতিক ঘটনা ঘটেছে, সেই ঘটনাটিকে বছরের পর বছর পর্যবেক্ষণ করা হয়, দেখা হয়, দেখার পরে সেখান থেকে তথ্য সংগ্রহ করা হয়, তারপর আমরা সিদ্ধান্তে উপনীত হই। তাহলে রাষ্ট্রবিজ্ঞান কোনো রকম কোনো হুট করে সিদ্ধান্ত নেয় না, যেটা বিজ্ঞানের ক্ষেত্রেও আমরা একই বিষয় দেখি। তাহলে আমরা এদিক থেকে রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলতে পারি। কোন দেশে গণতন্ত্র রয়েছে, কোন দেশে স্বৈরতন্ত্র রয়েছে, কোন দেশে মিলিটারি শাসন রয়েছে, এটা আমরা হুট করে দেখে সিদ্ধান্ত গ্রহণ করতে পারি না। আমরা বছরের পর বছর ওই রাষ্ট্রটাকে পর্যবেক্ষণ করব, দেখব, পরীক্ষা করব, নিরীক্ষা করব, দেখার পরে আমরা সিদ্ধান্তে উপনীত হতে পারবো যে ওইটি গণতান্ত্রিক রাষ্ট্র, ওইটি স্বৈরতান্ত্রিক রাষ্ট্র, বা ওইটি মিলিটারি ভিত্তিক রাষ্ট্র। তাহলে আমরা দেখছি, দেখার পরে সিদ্ধান্তে উপনীত হচ্ছি। এই জন্য আমরা রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলতে পারি। 2 নম্বর পয়েন্ট, কোনো ঘটনার পেছনে একটা কারণ থাকে, মানে কার্যকারণ সম্পর্কিত নির্ণয়। বিজ্ঞান কি বলে? কোনো একটা ঘটনা ঘটছে, সে খুঁজে দেখে ওই ঘটনার পেছনে কি কারণ রয়েছে। সেই রকম রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে কোনো যখন রাজনৈতিক ঘটনা ঘটবে, তার পিছনে কি কি ঘটনা রয়েছে, সেই ঘটনাগুলো কিন্তু বিচার বিশ্লেষণ করে। কে করে? রাষ্ট্রবিজ্ঞান। তাহলে বিজ্ঞান যেভাবে কারণ খোঁজে, সেভাবে রাষ্ট্রবিজ্ঞানও কিন্তু কারণ খোঁজে। এই জন্য রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলা যেতে পারে। দেখো, 1789 খ্রিস্টাব্দ, 1917 খ্রিস্টাব্দ, দুটো গুরুত্বপূর্ণ সাল। 1989 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব হয়েছিল এবং 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লব হয়েছিল। এই দুটো বিপ্লব গড়ে ওঠার পেছনে নিশ্চয়ই তো কোনো কারণ ছিল, না হলে এই দুটো বিপ্লব গড়ে উঠবে কেন? এই দুটো বিপ্লবের পিছনে কারণ কি ছিল? চরম অর্থনৈতিক বৈষম্য এবং শোষণ। রাষ্ট্রে পুঁজিপতি শ্রেণী প্রচুর পরিমাণে অর্থ কামাচ্ছে এবং গরিব শ্রেণী আরো গরিব হচ্ছে। এই কারণেই এই দুটো বিপ্লব সংগঠিত হয়েছিল। তাহলে বিজ্ঞান যেমন কারণ খোঁজে, সেরকম রাষ্ট্রবিজ্ঞানও কিন্তু কারণ খুঁজে থাকে। এরপরে আমরা 3 নম্বর পয়েন্টে দেখে নিই কি রয়েছে। 3 নম্বর পয়েন্টে রয়েছে রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে সাধারণ সূত্র রয়েছে। বিজ্ঞান যেভাবে একটা সাধারণ সূত্র মেনে চলে, তেমনি রাষ্ট্রবিজ্ঞানও মানুষের যে রাজনৈতিক আচার আচরণ তার উপর ভিত্তি করে সূত্র তৈরি করে। রাষ্ট্রবিজ্ঞানেও মানুষের রাজনৈতিক আচরণের উপর ভিত্তি করে কিছু সাধারণ সূত্র গঠন করা সম্ভব হয়। যেমন বিজ্ঞানের ক্ষেত্রে সম্ভব, সেরকম কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রেও সম্ভব। যেমন রাষ্ট্রবিজ্ঞানের একটি সুপরিচিত সূত্র, ক্ষমতা থাকলে তুমি দুর্নীতিগ্রস্ত হবে। যদি তোমার হাতে চরম ক্ষমতা থাকে, তাহলে তুমি চরম দুর্নীতিগ্রস্ত হয়ে পড়বে। তাহলে দেখো, তোমার হাতে যেমন ক্ষমতা থাকবে, সেইভাবেই তুমি দুর্নীতিগ্রস্ত হয়ে পড়বে। এই ঘটনাগুলো কিন্তু আমরা দেখছি আমাদের দেশে, বিদেশে, বিভিন্ন রাষ্ট্রে এরকম ঘটনা ঘটে চলছে। রাষ্ট্রনৈতিক নেতারা এত ক্ষমতা ভোগ করছে, সেই ক্ষমতাকে কাজে লাগিয়ে তারা একের পর এক দুর্নীতিমূলক কাজ করে চলছে। তাহলে একটা সূত্র দেখা যাচ্ছে, ক্ষমতা থাকলেই তুমি কিন্তু দুর্নীতি করবে। বিজ্ঞানের ক্ষেত্রে যেমন সূত্র দেখা যায়, সেরকম রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রেও কিন্তু সূত্র দেখা যায় বা রয়েছে। 4 নম্বর পয়েন্ট, বিজ্ঞানের মতো রাষ্ট্রবিজ্ঞানেও কিন্তু মূল্যবান নিরপেক্ষ আলোচনা করা সম্ভব। আমরা আচরণবাদী বিষয় সম্পর্কে জেনেছি, পড়েছি আগের পাঠে। আচরণবাদীরা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ, গণিত ও পরিসংখ্যান ইত্যাদি বিষয়ের প্রয়োগ ঘটিয়ে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনাটাকে সম্পূর্ণ মূল্যবান নিরপেক্ষ করতে আগ্রহী হয়েছিলেন, যেটা বিজ্ঞানের ক্ষেত্রে দেখা যায়। দেখো, বিজ্ঞান কিন্তু কোনোভাবেই উচিত অনুচিত ভালো মন্দের উপর নির্ভর করে চলে না, সে কিন্তু সূত্র ধরে চলে। সেই বিষয়টা রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রেও প্রয়োগ করা সম্ভব হয়েছিল। সেই বিষয়টা সম্ভব করেছিল কারা? আচরণবাদীরা। আচরণবাদীরা রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার ক্ষেত্রে উচিত অনুচিত ভালো মন্দ এই সমস্ত বিষয়গুলো সম্পূর্ণভাবে উপেক্ষা করেছিল, রাষ্ট্রবিজ্ঞান থেকে সম্পূর্ণভাবে মুছে দিয়েছিল। এই কারণে রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলা যেতে পারে। মানে আচরণবাদীরা
বিজ্ঞানের যে ধারণাটাকে সেটা প্রতিষ্ঠিত করতে পেরেছিল মূল্যবান নিরপেক্ষ আলোচনার মধ্য দিয়ে। এই জন্য রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলা যেতে পারে। ঠিক আছে, আমরা কয়েকটি পয়েন্ট নিয়ে আলোচনা করলাম রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলা যাবে কি না। ঠিক আছে, তোমাদের এই অধ্যায় থেকে ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ দেওয়া হবে, মানে 40টা মতো এমসিকিউ দেওয়া হবে এবং তার সঙ্গে উত্তরও করে দেওয়া হবে। মানে ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের কাজে লাগতে পারে বা পরীক্ষাতে পড়তে পারে এরকম কিছু কোশ্চেন দেওয়া হবে অধ্যায়টা আলোচনা শেষ হওয়া ঠিক পরেই। মানে এই পাঠগুলো আলোচনা যেদিন শেষ হবে তার পরের দিন দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তোমরা দেখবে, পড়বে, বন্ধু বান্ধবদের সঙ্গে এই আলোচনাগুলো অবশ্যই শেয়ার করবে। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে যোগ দেওনি তারা অবশ্যই যোগ দিয়ে দেবে। ঠিক আছে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।